হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে উপপাদ্য। সেটাকে আমরা কন্টিনিউ করব আজকে অধ্যায় নাম্বার 15। দেখো চ্যাপ্টার নাম হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি 3টে চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে উপপাদ্যর 4 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো বৃত্তের স্পর্শকটা অ্যাকচুয়ালি কি পেজ নাম্বার 206-এ আছে। যে আমরা স্পর্শক সম্পর্কে এর আগে জেনেছি জ্যা সম্পর্কে, ব্যাস সম্পর্কে, এবার স্পর্শক সম্পর্কে জানবো। দেখো একটা যখন আমরা বৃত্ত এভাবে এঁকে নিই সবার প্রথম, তাহলে এভাবে যখন একটা আমাদের বৃত্তের ভিতরে দাগ থাকে সেটাকে আমরা কি বলি? জ্যা। এরকম কতগুলো জ্যা থাকতে পারে? অনেকগুলো থাকতে পারে, তাই তো? এভাবে দেখো প্রত্যেকটাই জ্যা, কিন্তু এর মধ্যে যখন একদম আস্তে আস্তে এরা কেন্দ্র বরাবর আসবে, ওকে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তখন এটা কি হবে? তখন এটাকে আমরা ব্যাস বলবো। এরকম একটা জ্যা যার নাম হচ্ছে ব্যাস, এটাও জ্যা কিন্তু এটা ব্যাস বরাবর, ওকে, এটা তখন আমরা এটাকে ব্যাস বলবো। তারপরে যখন যেতে যেতে এগুলো প্রত্যেকটাই কি হচ্ছে আমার জ্যা, শুধু এটাই হচ্ছে ব্যাস, ওকে। একটা সময় দেখবে যে যখন আর ভিতরে থাকলো না, সেটাই কি করে চলে গেল? বৃত্তের পরিধিকে টাচ করে চলে গেল, এটাই হচ্ছে ট্যানজেন্ট, এটাকে আমরা স্পর্শক বলব। এভাবে কতগুলো ট্যানজেন্ট আঁকা যাবে? অনেকগুলো। দেখো বৃত্তকে টাচ করে চলে যাচ্ছে, ওকে, এভাবে টানতে পারি, এটা দেখো বৃত্তকে টাচ করে চলে গেল, ওকে, বা এইভাবে আমরা টানতে পারি। তাহলে একটা বৃত্তের উপর কতগুলো স্পর্শ আঁকা যাবে? অসংখ্য স্পর্শ আঁকা যাবে, ওকে, যেটা কিন্তু ভিতর দিয়েও যাবে না, বাইরে দিয়েও যাবে না, বৃত্তকে কি করে টাচ করে যাবে। এভাবেও যে আঁকানো যায়, কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। যেমন এটা এটা যদি কেন্দ্র দিয়ে নিলাম, তাহলে এটা কি হয়ে গেল? ব্যাস। তাহলে যেমন জ্যা অনেকগুলো আঁকা যায়, ওকে, যেমন ব্যাস অনেকগুলো আঁকা যায়, এই বরাবর, এই বরাবর, তারপর এই বরাবর ব্যাস, এই বরাবর ব্যাস, সেমভাবে আমরা ট্যানজেন্ট বা যেটাকে বলে স্পর্শক, এরকম অনেকগুলো আমরা আঁকতে পারি, ওকে। মোটামুটি ধারণা চলে আসে যে ট্যানজেন্ট কোনগুলো বা স্পর্শক কোনগুলো। স্পর্শক অর্থাৎ অর্থ হচ্ছে বৃত্তকে কি করে টাচ করে চলে যাবে, ওকে। চলো এবার আমরা জেনে নিই। বলছে গত রবিবার আমরা বাড়ির ভাই বোনেরা সকলে মিলে গ্রামের মেলায় গিয়েছিলাম। মেলায় অনেক চীনামাটির মূর্তি, চুড়ি, তারপর আচার, জিলিপি, বাঁশি, তারপর বলছে বাঁশকাঠি ও বেতের খেলনা ও নানান ধরনের হাতের কাজের শৌখিন জিনিস কিনেছি, ওকে। দেখো মেলায় গেছে, মেলা থেকে এইসব জিনিস কিনেছি। আমার ভাই পাশের ছবির মতো একটি বাঁশকাঠির খেলনা কিনেছে, যেটির বৃত্তাকার চাকাটি হওয়ায় ঘুরতে থাকে। দেখো এরকম আমরা অনেক খেলনাই দেখেছি, ওকে, যে সেটা কি হাওয়া যদি থাকে তাহলে কি সে ঘুরতে থাকে। তো বলছে আমার কাছে এই বৃত্তাকার রিং আছে, আমি ঠিক করেছি এইরকম একটি খেলনা তৈরির চেষ্টা করব। আমি বাঁশের কাঠিটি বৃত্তাকার রিংয়ের কাছে বিভিন্ন স্থানে বসিয়ে নিচে 3টি অবস্থা পেলাম। দেখো প্রথমে সে কি করলো? প্রথমে দেখো বৃত্ত অনেক দূরে আছে আর কাঠিও অনেক দূরে আছে, মানে এর সাথে এর দেখো কোনো টাচ নেই, তাই তো? এটা একটা অবস্থা দেখলো, যেখানে বলছে এ বি কাঠি ও বৃত্তাকার রিং এর কোনো সাধারণ বিন্দু নেই। দেখো কোনো বিন্দু নেই এদের মধ্যে। এটাতে কি হলো? বলছে এ বি কাঠি বৃত্তাকার রিং এর পি কিউ দুটি সাধারণ বিন্দু পেলো যখন কাঠিটা এইভাবে রাখলো, বৃত্তের ঠিক উপরে রেখেছে, তখন এইভাবে একটা অবস্থা। আর একটা কী করলো? দেখো এই অবস্থাটা, এটা ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সেটা কি স্পর্শক, যেটা আমরা চাচ্ছিলাম। যে বলছে এ বি কাঠিটা বৃত্তাকার রিং এর একটি মাত্র সাধারণ বিন্দু পি, মানে এমনভাবে রেখেছে যাতে একটাই, এই যেখানে টাচ করে গেছে এখানে একটাই বিন্দু পি, কিন্তু মাঝামাঝি যখন রাখছে তখন কি দেখো দুটো বিন্দু পাচ্ছে। তাহলে এই অবস্থায় না, আমরা এই অবস্থায়টাই দেখব, ওকে। তো এরপরে বলছে যে বুঝেছি 1 নং ক্ষেত্রে এ বি কাঠিটি বৃত্তাকার রিংয়ে কে ছেদ করেনি, দেখো ছেদ করেনি। আবার 2 নং চিত্রে এ বি কাঠিটি বৃত্তাকার রিংকে ছেদ করেছে, অবশ্যই ছেদ করেছে। কিন্তু 3 নং ক্ষেত্রে এ বি কাঠিটি বৃত্তাকার রিংকে কিভাবে আছে? বলেছে যে এ বি কাঠিটি বৃত্তাকার রিংকে পি বিন্দুতে স্পর্শ করে আছে। তাহলে এই চ্যাপ্টারটার উপরেই আমরা তো করছি স্পর্শ, তাই? তাহলে এখানে 3টার মধ্যে আমরা যদি এখন যে আমরা যেটা জানবো বা চ্যাপ্টারটা যার উপরে বেস করে আছে বৃত্ত স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, তাহলে সেই ছবিটা কোনটা? সেটা হচ্ছে এই ছবিটা। এই ছবিটার উপরে বেস করে আমরা শিখবো, ওকে। এটা শিখবো না, প্লাস এটাও শিখবো না, ওকে, এটার উপরে বেস করে শিখবো। চলো তারপরে কি বলেছে? আমার বন্ধু সুমেধা
তার খাতায় আমার মতো এরকমভাবে একটি সরলরেখা একটি বৃত্তর পরস্পর কি কি অবস্থানে থাকতে পারে। দেখো তাহলে দেখো এক্ষেত্রে তিনটি অবস্থাই আছে এখানেও। ওকে, যে প্রথমটা দেখো কি বলেছে যে প্রথমটা সেমভাবে বৃত্ত থেকে অনেক দূরে রেখেছে কাঠিটা। আবার 2 নম্বর অবস্থাটা কী করেছে, সেমভাবে বৃত্তের একদম কেন্দ্রের পাশাপাশি রেখেছে। ওকে, তার ফলে দুটো বিন্দু দুই জায়গায় ছেদ করেছে, একটা হচ্ছে পি আর একটা কিউ। তারপর কি করেছে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ওকে, যে বৃত্ত এমনভাবে কাঠিটা রেখেছে যাতে জাস্ট এক জায়গায় টাচ করে, মানে এই জায়গায় টাচ করেছে, তার জন্য এটা নাম দিয়েছে পি। বলছে দেখছি, আচ্ছা বলছে যে দেখছি 1 নং চিত্রে এবি সরলরেখা বৃত্তকে ছেদ করেনি। ওকে, দেখো বৃত্তকে ছেদ করেনি। আবার 2 নং চিত্রে এবি সরলরেখা বৃত্তকে ড্যাশ ও ড্যাশ বিন্দুতে, তাহলে 2 নংয়ে কি পি ও কিউ বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। ওকে, চলো নেক্সট পেজ। 3 নং কন্ডিশনটা কি দিয়েছে, বলছে কিন্তু 2 ও 3 নং চিত্রে এবি সরলরেখাকে বৃত্তের কি বলা হয়। তো বলছে 2 নং, ওকে, বলেছে যে 2 নং চিত্রে এবি সরলরেখা বৃত্তের ছেদক এবং পি কিউ এবি ছেদকের অনুরূপ যে, ওকে, যেটাকে বলছে করেসপন্ডিং কোড, দেখছে যে 3 নং চিত্রে এবি সরলরেখা বৃত্তের সাধারণ বিন্দু। 3 নং চিত্রে এবি সরলরেখা বৃত্তের সাধারণ বিন্দু, এর নাম কি হচ্ছে, এর নাম হচ্ছে পি। ওকে, সাধারণ বিন্দুটার নাম হচ্ছে পি, যেখানে টাচ করেছে। তো এবি সরলরেখার বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শ করেছে। ওকে, পি বিন্দুতে স্পর্শ করেছে। এরপরে দেখো কি বলেছে যে 3 নং চিত্রে, আচ্ছা এটা পড়ার আগে দেখো এখানে কি বলেছিল যে বৃত্তের ছেদকের আরেকটা নাম মনে রাখবে, যেটাকে সিক্যান্ট বলা হয়। ওকে, আর জ্যাকে বলা হয় করেসপন্ডিং কোড। ওকে, এই টার্মগুলো মনে রাখবে। তো তারপরে বলেছে যে 3 নং চিত্রে এবি সরলরেখা পি বিন্দুতে বৃত্তের স্পর্শকের ইংলিশ টার্ম হচ্ছে ট্যানজেন্ট। ওকে, পি বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু, পয়েন্ট অফ কন্টেন্ট। ওকে, বুঝেছি বৃত্তের ছেদকের অনুরূপ যে এর প্রান্ত বিন্দুদ্বয় পরস্পর মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি স্পর্শক হবে। কি বলছে, বৃত্তের ছেদকের অনুরূপ যে, বৃত্তের ছেদকের অনুরূপ যে এর প্রান্ত বিন্দুদ্বয় পরস্পর মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি কি হবে, স্পর্শক হবে। ওকে, এই লাইনগুলো মনে রাখবে, এগুলো ধরে অনেক সময় শর্ট কোশ্চেনে আসে। আমি হাতে কলমে যাচাই করি যে একটি শক্ত তারের বৃত্তাকার রিং এর যে কোনো একটি বিন্দু, একটি পি বিন্দুতে, দেখো একটি পি বিন্দু দেখতে পাচ্ছ, একটা পি বিন্দু, এখানে একটা বৃত্ত, তার মধ্যে একটা পি বিন্দুতে একটি সোজা সরলরৈখিক, ওকে, স্ট্রেট তার পি এ ওয়ান। তাহলে দেখো পি এ ওয়ান কোনটাকে বলছে, এটা হচ্ছে পি এ ওয়ান, কোথায় আছে আমাদের, এ জি ওয়ান। ওকে, মানে এই সরলরেখাটা পি এ ওয়ান আটকে পি বিন্দুকে কেন্দ্র করে ক্রমশ দুদিকে ঘোরালাম। তার ফলে কী হলো, দেখছি যে পি এ ওয়ান পি এ টু, মানে এটা ঘুরতে আছে পি এ ওয়ান, তারপরে এই সরলরেখার এদিকে চলে গেল পি টু, এভাবে কী হচ্ছে পি থ্রি ডট ডট পি বি থ্রি পি বি টু, এদিকে যখন আসছে তখন পি বি ওয়ান বি টু করে আসছে, দেখো বি ওয়ান বি টু বি থ্রি। ওকে, তাহলে এই অংশটা এদিকে আসবে, এটা যদি এ ওয়ান যদি এদিকে যায়, তাহলে এর যে কাঠিটা আছে এটা এদিকে আসবে। প্রথমে বি অবস্থায় ছিল, তারপরে হয়ে গেল বি ওয়ান বি টু বি থ্রি, আর এটা এ অবস্থায় ছিল, যখন এদিকে চলে যাচ্ছে তাহলে এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এভাবে চলতেই আছে। ওকে, তো বলছে ছেদকটি ঘুরতে করতে যখন ছেদকের অনুরূপ যে এর প্রান্ত বিন্দু দেয়, দেখুন এটা ঘুরতে ঘুরতে দেখো প্রথমে এই অবস্থায় যে, তারপরে ঘুরতে 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 একটা সময় কি আসলো, এ বি অবস্থায় আসলো, বা এ বি অবস্থায় প্রথমে ছিল, সেটা ঘুরতে ঘুরতে আবার একই পজিশনে আসলো, প্রান্ত বিন্দু পরস্পর মিলিত হলো। ওকে, তখন বৃত্তের ছেদকটি একটি ড্যাশ হলো, তাহলে কি হলো, সেটা হলো তখন বৃত্তের একটি ছেদকটি যখন এই জায়গায় হলো তখন এটা স্পর্শক হয়ে গেল। ওকে, স্পর্শক কখন স্পর্শক হবে, যখন এটা ঠিক এরকমভাবে টাচ করবে। ওকে, যেমন এটা এটা এগুলো কিন্তু একটাও স্পর্শক না, তাই না, এটাকে বৃত্তকে ভেদ করে গেছে। স্পর্শক কোনটাকে বলবো, যেটা বৃত্তের উপরে দাঁড়িয়ে আছে বা পরিধির মধ্যে আছে, সেটাই হচ্ছে তার স্পর্শক। রজত তার খাতায় একটি বৃত্ত ও তার একটি ছেদক এবি সরলরেখা লিখেছে। দেখো এখান থেকে তোমাদের ক্লিয়ারিটি আরও আসবে
যে আমি এই বৃত্তে এবি ছেদকে সমান্তরাল স্পর্শক আঁকার চেষ্টা করি। দেখো এবি এর সমান্তরাল স্পর্শ এবি, ওকে এবি ছিল, সেটাকে সিডি নিল, ইএফ নিল, প্রত্যেকটাকেই সমান্তরাল। ওকে, পরে এটা পরবর্তী এটা এ ড্যাশ, এটা যদি বি ড্যাশ হয় তাহলে এটা এ ডাবল ড্যাশ, এটা বি ডাবল ড্যাশ। তাহলে শুরু করেছে সে কি দিয়ে? এবি দিয়ে, মানে এই সরলরেখাটা দিয়ে সে শুরু করেছে। খাতায় একটি বৃত্ত এঁকে স্কেলের সাহায্যে স্কেলের দু প্রান্তে দুটি সরলরেখা এবি ও সিডি আঁকলাম। এবি আর সিডি এঁকেছে, সিডি এর ছেদক, সিডি এর ছেদক এবি ছেদকের সমান্তরাল, বলছে এই দুটো সমান্তরাল। বৃত্তের এবি ছেদকের সমান্তরাল একাধিক ছেদক স্কেলের সাহায্যে এঁকে, যেমন এ ড্যাশ বি ড্যাশ, এরকম এ ডাবল ড্যাশ বি ড্যাশ করলো। ছেদক দুটি বলছে যে দুটি ছেদক পেলাম যারা যথাক্রমে কি করলো? পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। দেখো একটা করলো পি বিন্দুতে আর একটা করলো কিউ বিন্দুতে। কেন? এই সরলরেখাটাকে, এ বি সরলরেখাটাকে এক যখন বৃত্তের উপরে নিয়ে আসলো তখন এ ড্যাশ বি ড্যাশ হলো, আবার এই সরলরেখাটাকে ধীরে 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 এখানে নিয়ে আসলো, তখন দিল সেটার নাম এ ড্যাশ বি ডাবল ড্যাশ। ওকে, সমান্তরাল এই বৃত্ত দুটির বেশি স্পর্শক পেলাম না, নিজে এঁকে যাচাই করি। বলছে বেশি স্পর্শক আমরা পেলাম না। ওকে, কটা পেয়েছে দেখো, এটা কিন্তু বৃত্তের বাইরে দেখতে পাচ্ছি। ওকে, দেখো এটা বৃত্তের পরিধির মধ্যে নেই, আই থিঙ্ক নেই, কেন কি আমি যা দেখতে পাচ্ছি এটা একদম এই বরাবর আছে, এটা নিচে নেমেছে, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, তাহলে আমার স্পর্শক কোনটা হবে? জাস্ট এ ড্যাশ আর বি ড্যাশ। ওকে, একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিছুটা হলো বৃত্ত থেকে নেমে এসেছে। ওকে, তো বলছে আমরা গোলাকার রিং ও কাঠির সাহায্যে আগের খেলনার মতো অন্যরকম একটি খেলনা তৈরি করলাম। এছাড়া অনেক সাদা পিচ বোর্ডের বৃত্তাকার চাকতিও তৈরি করেছি, যেগুলি দিয়ে অন্যরকম খেলনা তৈরি করব। ওকে, তাহলে একটু আগে যে তোমাদের বোঝানো ফার্স্ট, যে দেখো এইভাবে যে আমরা ট্যানজেন্টগুলো আঁকলাম বা স্পর্শকগুলো, কিন্তু যদি বৃত্তের এভাবে যায় এগুলোকে আমরা একটাও স্পর্শক বলবো না। কেন? কেন কি এগুলো বৃত্তকে টাচ করে যায়নি। কখন বলবো? যখন বৃত্তর ঠিক পরিধিকে টাচ করে যাবে। ওকে, সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এরকম হতে পারে। জাস্ট এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে যে টাচ করে যেতে হবে, ভিতর দিয়ে গেলেও হবে না, বা একটু যদি বাইরে থাকে মানে এইভাবে একটু যদি বাইরে থাকে সেটাও হবে না। ওকে, একদম পরিধি বরাবর হতে হবে। ওকে, যেমন এটা হচ্ছে না এই ক্ষেত্রে। তো বলছে প্রীতম তার রঙিন কাগজে একটি বৃত্তাকার চাকতি আটকে দিল, তার কেন্দ্র হচ্ছে ও। দেখো কি বলেছে যে রিতম আমি হাতে কলমে এই বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ আঁকি ও কি পাই দেখি, সে কেন্দ্র ও নিয়েছে। এক নম্বর কন্ডিশন বলছে বৃত্তের উপরে যে কোনো তিনটি বিন্দু, বৃত্তের উপর দেখো যে কোনো তিনটে বিন্দু হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর নিলাম। কাগজ ভাঁজ করে পাশের ছবির মতো বৃত্তের পি কিউ আর বিন্দুতে তিনটি স্পর্শক যথাক্রমে, যেমন তিনটে স্পর্শক নিয়েছে, একটা হচ্ছে এ বি, এই যে দেখো এই পি বিন্দু দিয়ে একটা স্পর্শক নিয়েছিল, এটা কিন্তু স্পর্শক, তাই না? পরিধি বরাবর গেছে এ বি। সেমভাবে বিসি আর সেমভাবে কি নিয়েছে? এসি বা সিএ অঙ্কন করলাম, যারা এ বি সি বিন্দুতে ছেদ করলো। তাহলে ওপি ও কিউ ও আর বৃত্তের ব্যাসার্ধ হবে। দেখো ও থেকে পি, ও থেকে আর, এগুলো প্রত্যেকটাই কি বৃত্তের ব্যাসার্ধ। বলছে এ বি এর উপর পি বিন্দু বর্তিত, বলছে পি বিন্দু ছাড়া, বর্তিত কথা তো পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু পি ওয়ান পি টু নিলাম, অন্য যে কোনো বিন্দু মানে পি ছাড়া। ওকে, পি ছাড়া আমি এই বরাবর আসলাম, এটাকে নিলাম পি ওয়ান, এই বরাবর আসলাম, এটাকে নিলাম পি টু। তো বলছো ও পি ওয়ান পি, দেখো ও পি ওয়ান পি মানে এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে বলছে। আর ও পি টু পি, ও পি টু পি বলছে এর ক্ষেত্রে দেখছি যে ও পি ওয়ান ওপির চাইতে বড়, ওপির চাইতে ও পি ওয়ান অবশ্যই বড়। দেখো এটা তো এখানে, আর এটা কি বৃত্তকে ছেড়ে এসেছে, তাই তো বেরিয়ে এসেছে, তাহলে এর চাইতে এই সরলরেখাটা বড়, আবার এর চাইতে এই সরলরেখা আরও বড় হবে, তাই না? তো বলছে দেখছি এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখাংশের মধ্যে ওপি ক্ষুদ্রতম, যেখানে ওপি লম্ব কার উপরে? এবির উপরে। ওকে, এইগুলো ধরে একটু কোশ্চেন আসতে পারে। ওকে, এই লাইনগুলো একটু দেখে নিলাম। হাতে কলমে পেলাম বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে আরেকবার বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, এই যে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব। দেখো ওপিটা কার উপরে লম্ব? এ বির উপরে, এটাই বলেছে। এরপরে দেখো উপপাদ্য
40 মানে 40 নম্বর উপপাদ্য, পেজ নম্বর 208 আছে। এই উপপাদ্যটা তোমাদের প্রিপারেশনের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে দেখো বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী, বলছো ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে ওপিটা পরস্পর কি লম্বভাবে অবস্থিত, মানে ওপিটা এবির উপর লম্ব, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে এটা আমাদের অবশ্যই প্রিপারেশনের মধ্যে আমরা এটা রাখবো। বলছে যে প্রথমে প্রদত্ত আমরা লিখব, তারপরে প্রমাণ করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। আমরা জানি এই চারটা লিখতে হয়। তাহলে প্রথমে কি লিখব, জাস্ট একটা বৃত্ত আঁকবো সবার প্রথম, ও কেন্দ্র বৃত্ত। তাহলে লিখব ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে এবি কি স্পর্শক এবং ওপিটা হচ্ছে কি পি বিন্দু, মানে পি বিন্দু দিয়ে গেছে বলে এটাকে বলা হয় পি বিন্দুগামী কি ব্যাসার্ধ। ওকে, প্রমাণ করতে হবে কি যে ওপিটা এবির উপর স্পর্শক, ওপি ও এবি স্পর্শক পরস্পর লম্ব, বলছে ওপিটা এবির উপরে লম্ব, অর্থাৎ ওপি এবির উপরে লম্ব। ওকে, এটা লম্ব সাইন, যেটাকে উল্টোটি আমরা লিখব। অঙ্কনটা কি বলেছে, দেখো যে এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম, বলছে এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু আমরা কিউ নিয়েছি, ও থেকে কিউ বিন্দু দেয় যোগ করলাম, ও থেকে কি করব কিউটাকে যোগ করে দেব। তারপরে প্রমাণ দেখো, বলছে স্পর্শক এবি স্পর্শক এর উপর স্পর্শ বিন্দু নাম কি পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। দেখো অন্য যে কোনো বিন্দু আছে, বাট সেটা বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের মধ্যে নেই, আর পিটা কিন্তু বৃত্তের মধ্যেই রয়েছে। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। কি বলেছে যে ও কিউ বিন্দুটিকে বৃত্তটিকে, মানে ও কিউ বৃত্তটিকে কোথায় ছেদ করছে, দেখো আর বিন্দুতে ছেদ করছে। তাহলে মনে করি ছেদ বিন্দু কি, সেটা হচ্ছে আর। যখন ও কিউ আমি টেনে দিচ্ছি তখন বৃত্তকে টাচ করছে এই জায়গাটায়। এবার বলেছে যে ও আর এর চাইতে, মানে লেস দেন ও আর এর চাইতে, এভাবে পড়বো অ্যাকচুয়ালি ও আর লেস দেন ও কিউ, তার মানে কি বোঝাচ্ছে ও আর এর চাইতে বড় হচ্ছে ও কিউ। অবশ্যই ও আর থেকে ও কিউটা বড় আছে। দেখো ও আর এইটুকু অংশ আর ও কিউ এই টোটালটা, তাহলে ও কিউ বড়কে কীভাবে দেখাবো, লেস দেন আকারে দেখাবো। আর বিন্দু ও আর কিউ এর মধ্যবর্তী, বলছে আর বিন্দুটা ও আর কিউ এর মিডলে রয়েছে, মধ্যবিন্দু। তাহলে দেখো ও আর ইকুয়াল টু ওপি বলতে পারি, যে ও যতটা আর ওপি সেম, কেন দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের কি লিখবো, ব্যাসার্ধ, একদম ইজি। তাহলে ওপিটা বলছে ওপিটা বড় হবে, ওপি চেয়ে বড় হবে কি ও কিউ, অবশ্যই বড় হবে। তাহলে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, বলছে কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, এটা প্রথমেই বলেছিল। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম। বলছে যতগুলো আমি স্পর্শক অঙ্কন করি না কেন, ওপিটা হচ্ছে সবচাইতে ছোট। দেখো ওপি এখানেও ছোট পেলাম, আর ওকে ওপিটা সবসময় কী হবে, ছোটই হবে। তো বলছে আবার ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব দূরত্ব, সুতরাং ওপি বলছে দূরত্বটাও কিন্তু ছোটই হবে। ওকে, যে ক্ষুদ্রতম লম্ব দূরত্ব ওপি হবে, তাহলে ওপিটা এপির উপরে লম্ব, এবির উপরে লম্ব প্রমাণিত। ওকে, এবার বলছে যুক্তি দিয়ে উপপাদ্য 40-এর বিপরীত বিবৃতি প্রমাণ করি। সেটা প্রয়োজনীয়, দেখো প্রয়োগ পানটা দেখো কি বলেছে। বলেছে কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 1। দেখো কি বলেছে, যে কোনো বৃত্তের, এই যে কোনো একটা বৃত্ত নিলাম, ব্যাসার্ধের প্রান্তবিন্দু, এই ব্যাসার্ধের প্রান্তবিন্দু কি পি দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব টানবো, যেটা হচ্ছে এবি, ওই বৃত্তের ওই প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। ওকে, তাহলে দেখো কি বলেছে যে প্রদত্ত, প্রমাণ করতে হবে, আর প্রমাণ এখানে অঙ্কনটা দেয়নি বা প্রয়োজন নেই। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে ওপি হচ্ছে ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তে অবশ্যই ওপিটা হচ্ছে আমার ব্যাসার্ধ। পি বিন্দুতে ওপি ব্যাসার্ধের উপর এবি সরলরেখা কি অবশ্যই লম্ব। প্রমাণ করতে হবে সরলরেখা এবি
এবি পি বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের স্পর্শক, ও কেন্দ্রবৃত্তের স্পর্শক বলছে এবিটা স্পর্শক কার, পির, এটাই প্রমাণ করতে হবে। প্রমাণ, ধরি এবি সরলরেখা পি বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের স্পর্শক নয়। প্রথমে আমি ধরলাম যে এ বিটা কিন্তু পি বিন্দুর স্পর্শ নয়। যদি প্রথমেই ধরে নিই যে স্পর্শক তাহলে তো প্রমাণ হয়ে গেল, তাই না? তাহলে আমি প্রথমে নয় লিখব। তাহলে ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক হচ্ছে, সেটা কি সিডি অঙ্কন করলাম। আমরা এ বিকে ধরলাম না, আমরা কি নিলাম, একটা সিডি অঙ্কন করলাম। যেহেতু ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে সিডি স্পর্শক, তার মানে আমরা বলতে পারি ওপিটা পি বিন্দুগামী, অবশ্যই ওপিটা পি বিন্দুগামী হবে, যেটা হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং ওপি আর সিডি সরলরেখার উপর লম্ব, বলছে ওপিটা সিডির উপরেও লম্ব হবেই, যেখানে ওপিডি হবে 90 ডিগ্রি। ওপিডি এটা লম্ব থাকলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি, এটা আমরা জানি। আবার ওপিবি, ওপিডি আর ওপিবি এটাও কিন্তু 90 ডিগ্রি হবে, কেন এটাও লম্ব ছিল, এটা প্রদত্ত। ওপি এবি সরলরেখার উপর লম্ব, এটা তো জানি আমরা। তাহলে ওপিডি আর ওপিবি দুটোই সমান হবে, ওপিডি আর ওপিবি দুটোই সমান হবে, দুটোই 90 ডিগ্রি। অর্থাৎ সিডি সরলরেখা এবি সরলরেখা পরস্পর কি সমাপতিত, মানে একই বিন্দু দিয়ে গেছে। ওকে, যে বলছে সিডি আর এবি সমাপতিত মানে একটা বিন্দু দিয়ে তো গেছে তারা, তাই তো? সেটা হচ্ছে পি বিন্দু দিয়ে গেছে। তো আমরা বলতে পারি এবি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শ। তাহলে আমরা লাস্ট বলতে পারি যে এবিটা ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে কি স্পর্শ। কেন, যেহেতু দুটোই 90 ডিগ্রি, আমরা প্রথমে ধরলাম যে এবি 90 ডিগ্রি নয়, এবি স্পর্শক নয়। ওকে, তারপরে কি করলাম, আমরা সিডি একটা সরলরেখা নিলাম, এটাকে 90 ডিগ্রি রেখাম, এটা 90 ডিগ্রি, দুটোই যে 90 ডিগ্রি হয়, তার মানে আমরা বলতে পারি যে সেটা পি বিন্দুতে স্পর্শক। ওকে, প্রয়োগ 2টা দেখো কি বলেছে। বলছে প্রমাণ করি যে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শ অঙ্কন করা যায়। সংকেত দেওয়া আছে যেহেতু ওই বিন্দুতে ওই বিন্দুগামী বৃত্তের উপর একটি মাত্র লম্ব সরলরেখায় অঙ্কন করা যায়। ওকে, বাকিটা নিজে থেকেই করতে হবে, চলো এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, প্রয়োগ 2 করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ছবিটা এঁকে নিতে হবে। যে প্রমাণ করি যে কোনো বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। বলছে একটি স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত যদি এঁকে নিই, ধরে নাও এটা আমার বৃত্ত। ওকে, এই বৃত্তের আমরা একটা সর্বদা স্পর্শক নেব। ওকে, যে আমি তো বৃত্তটা অ্যাকচুয়ালি হাতেই এঁকেছি, চলো এটা স্কেলের সাহায্যে এঁকে নিচ্ছি। এটার নাম যদি দিই, এটাকে আমি এ, এটাকে বি দিলাম। ওকে, আরেকটা স্পর্শক নেব, একই বিন্দুগামী দিয়ে গেছে। ওকে, এটা অ্যাকচুয়ালি একই পয়েন্ট হবে। এটার নাম যদি দিই পি, এটা এ বি, এটাকে এ ড্যাশ বি ড্যাশ দিতে পারি। ওকে, বা সিডিও লিখতে পারো। আর এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, তাহলে ও থেকে পিকে আমি যুক্ত করে দেবো। ওকে, এটা ধরে নাও এটা আমার ও। ওকে, এই ছবিটার উপরে বেস করে কিন্তু আমরা করব। ওকে, এই পিকচারটা, কিন্তু ছবিটা হলো না, অ্যাকচুয়ালি আমি কম্পাস নিলে পরে ভালো হতো। তো চল আমি প্রথমে লিখবো যে প্রদত্ত আমরা প্রথমে প্রদত্ত কি লিখবো, যে ও কেন্দ্রবৃত্তের। ওকে, আমরা লিখব যে ও কেন্দ্রবৃত্তের কেন্দ্রীয় বৃত্তের, ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের পি পি হচ্ছে একটি বিন্দু, পি একটি বিন্দু। ওকে, যেখানে এ বি আমরা লিখব যে এ বি, প্রথমে যেটা নিয়েছি এ বি স্পর্শক, এ বিটা হচ্ছে আমার স্পর্শক। ওকে, তারপরে আমরা লিখব, এটা হয়ে গেছে প্রদত্ত। এবার লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ কি করতে হবে, যে এখানে বলে দিয়েছে যে প্রমাণ করতে হবে যে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে আমরা লিখব যে পি বিন্দু দিয়ে, এই যে পি বিন্দু দিয়ে, পি
বিন্দু দিয়ে এক কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যাবে, বা যায়। ওকে, এরপরে আমরা লিখব যে অঙ্কনে কি লিখব, যে পি বিন্দুতে ওকে পি বিন্দুতে আর একটি রেখাংশ ওকে, যেটা কি নাম এ ড্যাশ আর কি বি ড্যাশ, এ ড্যাশ ও বি ড্যাশ। ওকে, অঙ্কন করা হলো, পি বিন্দু দিয়ে করেছি, অঙ্কন করা হলো, যা পি বিন্দুগামী, পি বিন্দু দিয়ে গেছে। এবার আমরা লিখব যে প্রমাণ। প্রমাণে কি লিখব, যে মনে করি যে এ বি রেখাংশটি, প্রথমে যে রেখাংশটি নিয়েছি, যে এ বি রেখাংশটি ওকে পি বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের কি স্পর্শক নয়। প্রথমে এটা মনে করতে হয় আমাদের, কারণ এর আগের প্রমাণটা দেখলাম স্পর্শক নয়, 1 নম্বর প্রমাণে সেম লিখেছে। ওকে, যে নয় লিখব, যে এ বিটা মানে পি বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে স্পর্শক নয়, কিন্তু পরে আমরা দেখাবো যে এ বিটা অবশ্যই তার স্পর্শক। ওকে, তারপরে কি লিখব, যে ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে তবে, এভাবে কন্ডিশন দিয়ে দিই, তবে যে ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে এ ড্যাশ আর বি ড্যাশ, এ ড্যাশ সাথে বি ড্যাশ মানে সরলরেখাটা অঙ্কন করা হলো। ওকে, অঙ্কন করা হলো। ওকে, তাহলে আমরা লিখব ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে, পরে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, দেখো ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে এ ড্যাশ বি ড্যাশ ওকে সেটা কি স্পর্শক, এবং যেখানে ওপিটা সেটা কি, ওপি হচ্ছে পি বিন্দুগামী একটা ব্যাসার্ধ, ওপি হচ্ছে পি বিন্দুগামী এটা কি একটা ব্যাসার্ধ, ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ওপি এ ড্যাশ আর বি ড্যাশ এর উপর লম্ব, এর ওপর লম্ব। ওকে, তার মানে আমরা বলতে পারি যে ওপিটা উল্টোটি কার উপরে লম্ব, এ ড্যাশ আর বি ড্যাশ সরলরেখাটার উপর, এ ড্যাশ আর বি ড্যাশ সরলরেখাটার উপর লম্ব। কেন, কেন কি ও পি বি ড্যাশ, এখানে কারণটা যদি দেখায় যে ও পি বি ড্যাশ এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে,
90 ডিগ্রি যেহেতু লম্ব, এইটুক 90 ডিগ্রি ও পি বি ড্যাশ। ওকে, সেমভাবে আমরা পরের সরলরেখাটাকে দেখাবো। দেখো এই সরলরেখা এটা যেমন 90 ডিগ্রি, ওকে, এটা যেমন 90 ডিগ্রি, তাহলে আমরা লিখব যে সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং আরেকটা কি আমার এ ড্যাশ আর হচ্ছে বি ড্যাশ, দুটো সরলরেখার কথা বলছি, এ ড্যাশ আর বি ড্যাশ। ওকে, এরা যারা পি বিন্দুগামী, এরা লিখতে পারি এরা কি পি বিন্দুগামী, দুজনই পি বিন্দুগামী। ওকে, পি বিন্দু গামী। দেখো দুজনই পি বিন্দুগামী, পি বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এখানে যেহেতু কন্ডিশন যদি দিই, যেহেতু আমরা দেখলাম যে ও পি বি ড্যাশ কত পেলাম 90 ডিগ্রি। দেখো সুতরাং আমরা লিখতে পারি যে কোণ ও পি বি এটা কত হবে 90। দেখো ও পি বিও হচ্ছে আমার টোটালটা হচ্ছে কত 90, যেহেতু লম্ব। কেন? যেহেতু আমরা লিখব যে সুতরাং বা যেহেতু কন্ডিশন দেব, যেহেতু ও পিটা লম্ব কার উপর, এ বির উপর। ওকে, তার জন্য এটা 90 ডিগ্রি হলো। তাহলে আমরা লিখব যে সুতরাং যে এ বি ওকে সরলরেখাংশের উপর আমার ওপিটা কি লম্ব, ওপি হচ্ছে আমার লম্ব। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ বি রেখা, এ বি সরলরেখা বৃত্তের স্পর্শক। ওকে, প্রথমে স্পর্শক নয় লিখেছি, এবার স্পর্শক করে দেখালাম। কেন? কেন কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই এটা কে যাবে প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আসবে তোমাদের 2। আচ্ছা, ভিডিওটা এখানে কমপ্লিট করলাম না, কেন কি আর একটু তোমাদের প্রয়োগগুলো আছে সেটাও দেখিয়ে নিই, তারপরে আমরা কোষে দেখি পার্ট 2তে কোষে দেখে নিয়ে আলোচনা করব। ওকে, প্রমাণ করি যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। একটি সরলরেখা উত্তর সংকেত দেওয়া আছে যে একটি সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুতে একটি মাত্র লম্ব সরলরেখায় অঙ্কন করা যায়। তাহলে প্রমাণ করি যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম ছবিটা এঁকে নেব। ওকে, তাহলে এবার আমরা একটু ছবিটা কম্পাসের সাহায্যে আঁকবো। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এবার এই বৃত্তে আমরা একটা কি করব, স্পর্শক টেনে নেব। ওকে, এটা ধরুন একটা স্পর্শক, এই স্পর্শকের নাম যদি দিই এ, এটাকে আমরা দেব বি, আর এখানে দেব আমরা পি। এটা বৃত্তের কেন্দ্র, এটাকে নাম দেব ও থেকে পি কে কি করব, যুক্ত করে দেব। ওকে, এবার কি বলেছে দেখো কোশ্চেনটা আরেকবার যদি আমরা পড়ি। বলেছে প্রমাণ করি যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্র, অঙ্কিত লম্ব হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। তাহলে আমরা এখানে কি করব, যে এখানে আরেকটা আমরা এভাবে একটা
অঙ্কন করব এটা হচ্ছে ও ড্যাশ। ওকে, ও ড্যাশ বলে একটা আমরা পি থেকে নেব। এবার তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত তাহলে লিখব মনে করি ওকে, মনে করি যে ও কেন্দ্রবৃত্তের কেন্দ্রীয় বৃত্তের ওকে, ও কেন্দ্রবৃত্তের এবি হচ্ছে স্পর্শক, এবি হচ্ছে আমার স্পর্শক। ওকে, যেখানে ওপি, দেখো ওপি হলো এবির উপর লম্ব, এবি এর উপর লম্ব। ওকে, তাহলে পরে লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ কি করব, প্রমাণ করতে হবে যে ওপি লম্বটি ওকে, ওপি লম্বটি বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী। এই যে ওপি লম্বটা সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। ওকে, এর আগে যেমন আমরা দুটো কি করেছিলাম, স্পর্শক নিয়েছিলাম, তারপর আমরা বলেছিলাম যে এ বিটাই হচ্ছে ওপি এর উপর লম্ব। সেমভাবে এখানে আমরা দুটো কেন্দ্র, কিন্তু মেন কেন্দ্র হচ্ছে এটা প্রমাণ করাবো, আর এর সাইডে আমরা আরেকটা কি কেন্দ্র নিয়েছি, সেটা হচ্ছে ও ড্যাশ বলে। এরপর আমরা লিখব অঙ্কন যে এবি স্পর্শকের উপর ওকে, দেখো এবি স্পর্শকের উপর ও ড্যাশ পি, আমরা কি করলাম, ও ড্যাশ থেকে পি ওকে অঙ্কন করলাম, অঙ্কন করা হলো। কিন্তু ব্র্যাকেটে লিখব যা কেন্দ্র নয়, কিন্তু ও ড্যাশ কিন্তু কেন্দ্র নয়। ওকে, কেন্দ্র সবসময় মিডলে থাকে, তো এটা তো কেন্দ্র নয়, আমি কেন্দ্রের পাশে নিয়েছি। তাহলে এবার আমরা লিখব যে প্রমাণ প্রমাণে কি লিখব যে এবি স্পর্শকের উপর দেখো যে এবি স্পর্শকের উপর পি বিন্দুতে যদি কন্ডিশন দিব যে ও ড্যাশ পি ওকে, যদি ও ড্যাশ পি লম্ব হতো ওকে, লম্ব হয়, তাহলে কন্ডিশন কি হতো যে কোণ এ ওকে পি ও ড্যাশ হতো। যে দেখো এ পি ও ড্যাশ ওকে, যে এটা সমান সমান আমরা যে বি পি ও ড্যাশ, যে বি পি ও ড্যাশ এটা কত ডিগ্রি হতো, এক সমকোণ, মানে 90 ডিগ্রি হতে হতো। ওকে, 90 ডিগ্রি হতো, কিন্তু সেটা তো নয়, এটা 90 ডিগ্রি নয়, তাই তো, এটাও 90 ডিগ্রি নয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো নয়, তাই তো। কিন্তু আমরা কন্ডিশন দিব যে কিন্তু ওকে, কিন্তু আমরা লিখব যে ও ড্যাশ পি কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয়। ওকে, যে ও ড্যাশ পি সেটা কিন্তু কেন্দ্র নয়, কারণ আমরা যদি লিখি যে কারণ হচ্ছে ও ড্যাশ বৃত্তের কেন্দ্রই নয়। ওকে, তার জন্য ও ড্যাশ পি কেন্দ্রগামী হবে না, কেন্দ্রগামী আর কেন্দ্র নয় দুটোর মধ্যে মনে রাখবে। ওকে, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে এ পি
ও ড্যাশ, মানে একটু আগে লিখলাম এপি ও ড্যাশ, এটা সমান সমান দেখিয়েছি কিন্তু এটা কখনোই সমান সমান হবে না। ওকে, নট ইকুয়াল টু, ওকে এটা লিখবো যে আমরা নট ইকুয়াল টু, সেটা হচ্ছে কোণ বি পি ও ড্যাশ, ওকে ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কখনোই হবে না। ওকে, তাহলে কোনটা হবে? তাহলে আমরা লিখব কিন্তু যে এপিও, যে এপিও দেখো এটা লম্ব বরাবর আছে এটা, আর এপিও আর একটা হচ্ছে বিপিও, কোণ বিপিও। ওকে, এটা হচ্ছে আমার এক সমকোণ মানে 90 ডিগ্রি, এক সমকোণ মানে 90 ডিগ্রিকে এক সমকোণ বলা হয়। ওকে, তাহলে আমরা কেন, কারণ যদি লিখি, কারণ হচ্ছে ও কেন্দ্রগামী যে কোনো, ও কেন্দ্রগামী, ওকে ও কেন্দ্রগামী ওকে ও কেন্দ্রগামী যে কোনো ব্যাসার্ধ, ওকে যে কোনো ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হবে, স্পর্শকের উপর সে কী হতে হবে? লম্ব। ওকে, তাহলে আমরা লিখব যে ও কেন্দ্রগামী যে কোনো ব্যাসার্ধ, দেখো ও কেন্দ্রগামী যে কোনো একটা ব্যাসার্ধ আমি এইখান থেকে টানতে পারি, এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি। ওকে, কিন্তু মেন হচ্ছে সেন্টার পয়েন্ট ও হতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং যে স্পর্শকের উপর লম্ব বৃত্তের কেন্দ্রগামী, যে স্পর্শকের ওকে স্পর্শকের উপর লম্ব সর্বদা সবসময় কি হবে? বৃত্তের কেন্দ্রগামী হতেই হবে, বৃত্তের কেন্দ্রগামী। ওকে, ওকে এরপরে দেখো 4 নম্বরটা কি বলেছে, বলছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এই বিন্দুতে এটি একটি স্পর্শক, এই যে এ থেকে টি, এটা কি একটা স্পর্শক, এক্স কে ওয়াই এর সাহায্যে প্রকাশ করে, বলছে এক্স কে ওয়াই এর সাহায্যে প্রকাশ করে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এটি হচ্ছে স্পর্শক এবং ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ। তাহলে ও এ টি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 90, যেহেতু লম্ব এঁকেছি। আবার এটিও এটা কত? x ডিগ্রি ধরেছে। তাহলে সুতরাং ত্রিভুজ এওটি এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ এওটি কত হবে? এটা তো আমরা জানি না, কিন্তু এটা জানি 90 থেকে আমি কি করব? x ডিগ্রি বিয়োগ করব, এটা 1 নম্বর কন্ডিশন। আবার এওবি পরেরটা দেখো, এর ওএবি এটা কত দেওয়া আছে? ওএবি হচ্ছে y ডিগ্রি, আর ওবি কেন দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা সমান হবে, দুটোই y ডিগ্রি, কেন কি ওএ আর ওবি বৃত্তের কি ব্যাসার্ধ, যেখানে ওএ ওবি হচ্ছে সমান। তাহলে ত্রিভুজ এওবি তে বহিস্থ কোণ এওটি, দেখো এওটি এটা কিন্তু বহিস্থ কোণ এই ত্রিভুজটা। ওকে, বহিস্থ কোণ সর্বদা কি হয়? দুটো কোণের সমষ্টি হয় বিপরীত দুটো কোণ, মানে এর বিপরীত কোণটা একটা এ আর একটা বি। তাহলে কিভাবে লিখব? কোণ ওএবি কোণ ওবিএ। ওকে, তার মানে দুটো কি হবে? দুটো ওয়াই মানে 2y, এটাও ওয়াই এটাও ওয়াই, তাহলে যোগ করলে 2y। তাহলে 1 নং 2 নং থেকে কি পাচ্ছি দেখো, যে এটাও এওটি এটাও এওটি, তাহলে দুটোকে তুলনা যখন করব তাহলে 2y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি,
তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু এটা। ওকে, তাহলে দেখো 90 ইকুয়াল টু মাইনাস কত পাচ্ছি আমরা 2y। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত, যে এখানে বলছে এক্সকে ওয়াই এর সাহায্যে প্রকাশ করি, তাহলে এক্স ইকুয়াল টু 90 মাইনাস 2y। ওকে, চলো নেক্সট। এর পরেরটা কি বলেছে দেখো, 5 নম্বর প্রয়োগ বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ও কেন্দ্রীয় একটি হচ্ছে বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস হচ্ছে এবি। এবি হচ্ছে ব্যাস, কেন কেন্দ্র দিয়ে গেছে, এবং এই বিন্দুতে বৃত্তের স্পর্শক সেটা কি পি এ কিউ। ওকে, বৃত্তকে টাচ করে চলে গেছে, সেটাই বৃত্তের স্পর্শক। পি এ কিউ, দেখো পি এ কিউ এর সমান্তরাল যে, মানে সমান্তরাল যে সেটার নাম কি, সেটা হচ্ছে আর এস। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এ বি, এই যে দেখো এ বি আর আর এস, এ বি আর আর এস কী হবে, লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব হবে, তার সাথে কি সমদ্বিখণ্ডকও হবে, মানে সমান দুই ভাগে ভাগ করবে। তো প্রমাণটা এখন দেখো, ডাইরেক্ট প্রমাণ লিখেছে, ধরি এ বি, এই যে এ বি আর আর এস কি টি বিন্দুতে ছেদ করেছে। এরা দুজনেই কোথায় ছেদ করেছে, দেখো এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, তাহলে এরা কোথায় ছেদ করলো, টি বিন্দুতে। ও কেন্দ্রবৃত্তের, এই যে ও কেন্দ্রবৃত্তের নামটা দিয়েছে, ও কেন্দ্রবৃত্তের এই বিন্দুতে আমরা কি করছি, একটি স্পর্শক টেনেছি, সেটা কি পি এ কিউ, এবং এ বি হচ্ছে আমার ব্যাস। সুতরাং এ বিটা কার উপরে লম্ব, এই যে এ বি কার উপরে লম্ব, পি কিউর উপরে লম্ব। তাহলে আবার পি কিউ সমান্তরাল আর এস, এটা তো বলে দিয়েছিল, এটা প্রদত্ত, তার জন্য লিখেছি যে পি কিউটা আর এস এই দুটো কি সমান্তরাল সরলরেখা। ওকে, তাহলে এ বি আর এস এর উপর লম্ব, বলছে এ বিটা আর এস এর উপর কি লম্ব। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি যে ওটি, এই ওর থেকে টি এটাও কার উপরে লম্ব, আর এস। যদি এ বিটা আর এস এর উপর লম্ব হয়, তাহলে এই যে এইটু কার উপরে লম্ব, আর এস এর উপর। ওকে, তাহলে টি আর এস এর মধ্যবিন্দু, বলছে টিটা, এই যে টিটা আর এস এর মিডল পয়েন্ট, মানে মধ্যবিন্দু। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই লাইনটা মনে রাখবে, যে বৃত্তের কেন্দ্র থেকে, ওকে মনে রাখবে, কেন্দ্র থেকে, মাস্ট কেন্দ্র হতে হবে, কেন্দ্র থেকে বৃত্তের জ্যা, এটাতে আর এস তো একটা জ্যা, এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, মানে এটা আর এটা কি সমান। তো বলছে এ বি আর এস এর সমদ্বিখণ্ডক, বলছে এ বিটা আর এস এর কি সমদ্বিখণ্ডক। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 2-তে আলোচনা করবো বাকিটা।